আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের কাছে স্বাগতম জানাচ্ছি। আজকে সময় এখন হচ্ছে সকাল 10:25। আজকে ভাবলাম আপনার সাথে নতুন একটা টপিকস নিয়ে কথা বলি। আজকে বেসিক্যালি কোনো বাইক রিভিউ বা এই ধরনের কোনো কিছু নিয়ে ভাবতেছি আজকে ডিসকাস করব না। আজকে বেসিক্যালি হচ্ছে কি ডিসকাস করব আমার লাস্ট একটা ভিডিও আমি যেটা দিচ্ছিলাম আমার বাইকের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। ওইটা নিয়ে আসলে অনেকে কিছু কমেন্ট করছিল। তো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম যে আজকে ভিডিওটা মেক করব। আগে যেটা করব যে হচ্ছে বাইকটা একটু ওয়াশ করা লাগবে। মাঝখানে আসলে কয়েকদিন বৃষ্টি বাদলের কারণে বাইকটা আসলে মানে খুবই একটা বাজে একটা অবস্থা গেছে। বাইকটা একবার ময়লা হয়ে গেছে, আসলে ওয়াশ করা হয় নাই গত 2 সপ্তাহ। আর ওইভাবে ব্লগিংও করি নাই। লাস্ট ব্লগটা বানাইছি তাও মোটামুটি প্রায় অনেক দিন হয়ে গেছে। তো চিন্তা করলাম যে আজকে একটা নতুন ব্লগ বানাই। তো এই ব্লগটা হয়তো বা পাবলিশ করবো 1-2 দিন পরে আর কি। তো চলেন সামনে আগাই। আর আমি এখন আছি হচ্ছে গিয়ে কালশিতে, বাইকটা ওয়াশ করবো হচ্ছে কালশির এই সাইডটাতেই। তো এইখানে আসলে একটু কম খরচে ফোম ওয়াশ করা যায়, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি কত টাকা বলে 50 টাকার মধ্যেই ফোম ওয়াশ করা যায়। বাইক ওয়াশ ডান। এখানে একটু শুকানোর দরকার ছিল বাইকটা। বাইক ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরোচ্ছি। ডেস্টিনেশন এখন হচ্ছে অফিসের দিকে। তো চলেন আপনাদের সাথে যেতে যেতে বাকি কথাগুলো শেয়ার করি। তো যেটা বলতেছিলাম হচ্ছে আমার বাইকের লাস্ট রিভিউটা দেওয়ার পর দেখলাম এখানে প্রচুর হেট কমেন্টস পড়া শুরু হয়েছে আর কি। তো আজকে চিন্তা করতেছি এই জিনিসগুলো নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করি। যে আসলে মানে আমার মনে হয় কি যে এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলার একটা আসলে উচিত। আদারওয়াইজ বোল্ড না হলে এসব ক্ষেত্রে এই ধরনের অডিয়েন্স আরও বাড়তেই থাকবে। আচ্ছা, ওকে, জ্যামটাতে একটু বের হই। কি অবস্থা, অটোগুলো যা অবস্থা করে মাঝে মধ্যে। হ্যাঁ, বের হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম তো আমি লাস্ট ভিডিওটা দেওয়ার পরে দেখলাম যে এখানে বেশ কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে গিয়ে বাইকটাকে পছন্দ করে। বেশ কিছু অডিয়েন্সকে, অনেক অডিয়েন্স, ম্যাক্সিমাম অডিয়েন্সই বাইকটা পছন্দ করে। তো হর্নেট নিয়ে যখনই আমি কোনো পজিটিভ কথা বলি, আমি জিনিসটা দেখছি যে সবার মধ্যে খুব ভালো একটা ফিলিংস কাজ করে, সবাই পছন্দ করে পজিটিভ জিনিসগুলো শুনতে। কিন্তু এই বাইকে নেগেটিভ কোনো কথা মানুষ শুনতে চায় না কেন, কোনো একটা কারণে, আই ডোন্ট নো ওয়াই। বাট এই নেগেটিভ, এই বাইক নিয়ে কোনো নেগেটিভ কথা শুনতে পারে না। ফার্স্ট আমি ভিডিওটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আসলে অনেক অনেক অডিয়েন্স আছে যারা আসলে আমাকে এরকমই মনে করতেছে, কোনো প্রবলেমই নাই, আমি হয়তো হুদাই এরকম একটা ভিডিও বানাইছি। মানে এক একজনের কমেন্টগুলো দেখে আমার কাছে এরকম মনে হইতেছিল, টু বি ভেরি অনেস্ট। মানে আমার কাছে মনে হয় এই টাইপের যে অডিয়েন্সগুলো আছে তারা মনে হয় জীবনে এই বাইকটা চালায়ও নাই কোনো দিন, বা কোনো একটা বাইক জীবনে চড়েও দেখে নাই। এই টাইপের অডিয়েন্সের সংখ্যা অনেক বেশি এবং এরাই মূলত এই হেড স্পিচগুলো ছড়ায়। তো আমিও ট্রাই করছি, যারা হচ্ছে গিয়ে হেড স্পিচ এরকম ছড়ানোর ট্রাই করছে আমিও ওইভাবে বোল্ড কয়েকটা রিপ্লাই দিছি কয়েকজনকে। পরে আমার পরে মনে হলো যে আসলে একটা সময় গিয়ে মানে জিনিসটা আসলে ঠিক না। আমি পরে কমেন্ট সেকশনে ইচ্ছা করে বন্ধ করে দিচ্ছি, কী দরকার শুধু শুধু মানে কমিউনিটি নষ্ট করার জন্য। আর আমি বেসিক্যালি হচ্ছে গিয়ে কোনো মানে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা যেটাই বলেন, আমি আসলে প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আমার এই বাইকটা কেনা আমার নিজের টাকা দিয়ে, এই বাইকটা কোনো স্পন্সার ভিডিও না। বা আমি যে কোনো ব্র্যান্ড নিয়ে কথা বললে ডেফিনেটলি আপনারা মাথায় রাখবেন সেটা কোনো স্পন্সার ভিডিও না। জাস্ট আমি আমার নিজের অ্যাজ এ ইউজার, যেরকম 8-10টা ইউজার আপনি ধরেন, আপনি টাকা দিয়ে বাইক কিনে আপনি হচ্ছে বাইকের সম্পর্কে বলতেছেন, ঠিক আমিও আমার ব্যাপারটা হচ্ছে ওই রকমই। আমিও বাইকটা নিয়ে ওইভাবেই কথা বলি। এই বাইকটা আমার নিজের টাকা দিয়ে কেনা, আমার নিজের কষ্টের টাকা দিয়ে এই বাইক কেনা। বা আমি ইন ফিউচার এই বাইক যদি চেঞ্জও করি ডেফিনেটলি আমার নিজের টাকা দিয়ে বাইক চেঞ্জ করবো। এমন না যে আমার কোনো কোম্পানি আমাকে বাইক দিতেছে, সেটা ইয়ামাহা হোক, হন্ডা হোক, হোয়াট এভার। যেই জিনিসটা খারাপ সেই জিনিসটা বলতে আমার সমস্যা নাই তো ভাই। আপনার যে জিনিসটা খারাপ এই জিনিসটা আপনার মাইনা নিতে হবে। আমার যেই প্রবলেমগুলো আছে এই প্রবলেমটা আপনি নাও ফেস করতে পারেন। আমি প্রবলেম ফেস করতেছি বলে কি আপনি প্রবলেম ফেস করবেন না? বা আমি প্রবলেম ফেস করতেছি এটা বললে সমস্যা? এটা কেন ভাই? আমার বাইকের প্রবলেম আমি বলতে পারবো না? আমার বাইকের প্রবলেম হইছে এটা বললে এখন মানুষের
অনেক রকম চুলকানি শুরু হয়ে যায়। হ্যাঁ হর্নেট ভাই আপনি কীভাবে চালান, মাইলেজ এত কম পান কেমনে, আপনি হচ্ছে কি এই ব্রেকিং পিরিয়ড মেনটেন না করলে বাইকের অবস্থা খারাপ হয়ে যায় এই যে। আরে ভাইটা আসলে ব্রেকিং পিরিয়ড মানি নাই বলতে ব্যাপারটা তা না, আমি ব্রেকিং পিরিয়ড মাইলেই চালাইছি, 2-1 বার আমি পুশ করছি বাইক টু টেস্ট যে বাইকে কোনো প্রবলেম আছে কি না। আর মাইলেজের ইস্যুটা যেটা হচ্ছে গিয়ে ভাই এক একজন কইছে যে আমি 45-50-45-এর উপরে মাইলেজ পাইতে পারেন ভাই। এখন আমার নিজেরই কয়েকটা ভাই ব্রাদার আছে, তারা তো জীবনে কোনদিন 38-এর উপরে মাইলেজ পায় নাই। খুব কাছের ভাই ব্রাদারই আছে যারা হর্নেট ইউজ করে, তারা জীবনে কোনদিন 38-এর উপরে মাইলেজই পায় নাই, 38-36 এরকম মাইলেজ পাইছে। আমি তো সেক্ষেত্রে দেখা যায় 2 বার 42-43-ও পাইছি। তো ওই সেন্সে এটা ভালো না, আর একটু বেশি মাইলেজ পাইছি। মাইলেজের কথা নিয়ে বললেও মানুষের চুলকানি, মানে কি একটা বলবো, মানে এই বাইক নিয়ে মানে হর্নেট নিয়ে ভাই মানুষ কোনো কথাই শুনতে পারে না। নিয়ে ইয়ামাহা এফজেড নিয়ে যদি আমি কিছু একটা বলি ভালো, ওইটা খারাপ হয়ে যাবে, মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম। যে জিনিসটা খারাপ ওই জিনিসটা বলতে সমস্যা নাই। হর্নেট ডেফিনেটলি এই প্রাইসে অনেক কিছু অফার করে, কিন্তু ওদের যে সার্ভিসের যে অবস্থা, মানে এটা পুরা যাচ্ছা তাই অবস্থা। আর প্রবলেমগুলো ভাই এক একজনের এক রকম প্রবলেম। কারো মিটারে পানি ঢুকে, যদিও এটা এই প্রবলেমটা শুরুর দিকে ছিল, এখন নাই, মিটারে পানি ঢুকতো। তারপরে হ্যান্ডেল বাঁকা, এটা তো এই বাইকের জন্মগত সমস্যা, হ্যান্ডেল বাঁকা, টি বাঁকা, এই প্রবলেম অনেক দেখছি। রিসেন্টলি যেটা দেখতেছি যে আমার মতন অনেকের রিম বাঁকা বা টায়ারের সমস্যা। যেমন আমার একটা কাছেরই ভাই আর কি আছে, আমার ভিডিও দেখে বা আমার সাথে কমিউনিকেট করছে, এখন যাই হোক মোটামুটি রেগুলার কমিউনিকেশন হয় ভাইয়ের সাথে, শান্ত ভাই। ওনার বাইকে আমার মতো সিমিলার প্রবলেম। উনি লাস্ট মনে হয় আমার সাথে কথা হয়েছে আরও 2-3 সপ্তাহ হয়ে গেছে, দেখা হয়েছিল। তো তার আগের থেকে উনি বিএইচএলে দৌড়াদৌড়ি করতেছে, বিএইচএলের সাথে কমিউনিকেট করতেছে, তার টায়ার দিবে, রিম রিপ্লেস করে দিবে। কিন্তু আজ প্রায় অলমোস্ট, আমি যদি ভুল না করি, ওনার 1.5 মাসের বেশি হয়ে গেছে, উনি এখন পর্যন্ত কোনো সলিউশন পায় নাই, জাস্ট বিকজ বিএইচএলের কাছে নাকি পার্টস নাই। এর জন্য বিএইচএল ওনাকে কোনো পার্টস দিতে পারতেছে না। আরে ভাই আমি টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনা কেন প্যারা নিবো আমি? আমার মনে হচ্ছে এটা 3 লাখ টাকা কি ফাও আসছে? আপনার নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কেনার, আপনি একটা বাইক কিনা যদি এরকম প্রবলেম ফেস করা লাগে, কেন আপনি এই বাইক চালাবেন? এই কথাগুলো ভাই যখনই সত্যি কথা বলতে যাই তখনই তিতা লাগলেও মানে জিনিসটা আসলেই সত্যি ভাই। যে জিনিসটা খারাপ এটা আপনার মাইনা নিতে হবে, এটা কিছু করার নাই। এখন অনেক হর্নেট ইউজার আছে যাদের কোনো প্রবলেমই হয় না, দ্যাট ইজ ভেরি গুড লাক। আপনার বাইক যদি আপনার কাছে ভালো পড়ে তাহলে খুবই ভালো। যেমন আমার একটা কলিগের বাইক আছে, তার বাইকটা ভালো পড়ছিল, তার বাইকে শুধু একবার মিটারে পানি ঢুকছিল, এছাড়া আমি যতটুকু জানি তার বাইকে কোনো প্রবলেম হয় না। এরকম অনেক ইউজার আছে, অনেকের বাইকে কোনো ইস্যুই নাই। বাট আমার বাইকে যেমন আমি যে প্রবলেমগুলো নিয়ে ফেস করছি, আসলে এই জিনিসটা আনফর্চুনেট ছিল। যদিও আমার এই বাইকে এখন কারেন্টলি কোনো প্রবলেম নাই, বাট আমি ইন ফিউচার যদি এই বাইকটা না রাখি, এটার পিছনে আসলে অনেকগুলো রিজন আছে। এটা নট অনলি আসলে একটা জিনিসে আমি এটার মেজার করব না, মানে অনলি আফটার সেল সার্ভিস না, সব কিছু মিলায়, যেমন ধরেন যে কমফোর্টেবিলিটির কথা বলেন বা পার্টস অ্যাভেলেবিলিটি, অথবা ধরেন যে পিলিয়ন কমফোর্ট, সব কিছু মিলায়া হয়তো বা এই বাইকটা আমি ছেড়ে দিতে পারি। দেয়ার মাইট বি অ্যান পসিবিলিটিস, কারণ এই বাইকটা আমাকে ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারতেছে না। আমি যে চিন্তা করে বাইকটা নিয়েছিলাম, এখন যেটা বুঝতেছি যে আসলে এই বাইকটা আমার রিকোয়ারমেন্টটা মিট করতে পারতেছে না। এখন যে বাইকটা আমার রিকোয়ারমেন্ট মিট করতে পারতেছে না, ডেফিনেটলি আমার তাহলে সেক্ষেত্রে অন্য ব্র্যান্ডে যেতে হবে। এখন সেক্ষেত্রে যদি প্রাইস বেশিও হয়, তাহলে আমার ডেফিনেটলি আমার কিছু করার নাই, কারণ আমার যে বাইক রিকোয়ারমেন্ট মিলবে যে বাইকে, আমি তো সেইটাই নিব। যেটা রিকোয়ারমেন্ট মানে মিলতেছে না, তাহলে আমি কেন ওই বাইক চালাবো ভাই? সিম্পল জিনিস। তো এখন এখানে স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে কোনো কিছু বলা লাভ নাই, আমার যেটা ভালো লাগবে সেটাই কিনবো। আর এখানে আসলে কারণ দিন শেষে ভাই আমার টাকা আপনার টাকা, আমার টাকা আমি কীভাবে ইউটিলাইজ করবো, দ্যাট ইজ মাই কনসার্ন। এখানে আপনার কোনো বলার রাইট নাই যে ভাই আপনি অমুকের দালাল, তমুকের দালাল, এই সেই। আরে ভাই হন্ডা নিয়ে কথা বলতেছেন, তাহলে তো আপনি নিজেই হন্ডার দালাল। আমার ওই দিন একটু মাইলেজ নিয়ে বলতেছে যে ভাই এই বাইক আপনি কেমনে চালান, আপনি 35-এর মানে 38 কীভাবে মাইলেজ পান, আমি মাথায় ঢুকে না, 45-এর নিচে তো মাইলেজই হয় না এটার, আপনি কি লবণ খাইছেন নাকি? তখন আমি ওনারা এইভাবেই বলছি, হ্যাঁ ভাই লবণ খাইছি, আমার মনে হয় আপনি আমার চেয়ে একটু বেশি হন্ডার লবণ খাইছেন, হন্ডা থেকে মনে হয় আপনার একটু বেশি লবণ দিছে। তো আসলে রিপ্লাইগুলো আমার মনে হয় এখন থেকে এইভাবেই দেওয়া উচিত সবাইরে। উল্টাপাল্টা কমেন্ট করলে উল্টাপাল্টার আনসার পাওয়াই উচিত। এখানে তো এই পারাপাই লেগে গেছে বাসের সাথে বাইকের।
তো এই আছে আর কি, মানে এই হচ্ছে আর কি এখন কমিউনিটির অবস্থা। মানে আর এখন একটা এমন সিচুয়েশন হয়ে গেছে, স্পেসিফিকলি ইয়ামাহা নিয়ে কথা বললে দেখছি যে মানুষ একটু বেশি ক্রিটিসাইজ করে। এটা শুধু আমি না, আমি কিন্তু যখন FZ25 লঞ্চ করে আমার ভিডিও আছে, আমি আসলে কোনো ইউটিউবারকে কখনো দালাল বা এইসব নিয়ে আমি কখনো কোনো ভিডিও বানাই নাই, কাউকে এভাবে কোনো কিছু টার্গেট করে বলি নাই। কারণ ভাই প্রত্যেকটা বাইকের জায়গা থেকে ভালো কোনো বাইকটা আপনি মানে পারফেক্ট হিসেবে পাবেন না। যেমন এই বাইকের পাওয়ার টু মানে যে প্রাইস অফার করে, এটার পাওয়ার খুবই ভালো। আমি যখন এটার অ্যাক্সিলারেশন করি আমি নোটিস করছি পিছনে আর কিছু দেখা যায় না, মানে অ্যাকর্ডিং টু দিস প্রাইস। কিন্তু আবার এই জিনিসটাও ট্রু, এই বাইকটাতে আমি খুব কমফোর্টেবিলিটি 90 স্পিডে মানে ক্রুজ করতে পারি না, এটা আমার কাছে একটু বিরক্ত লাগে। যেটা আমার FZ-V3-তে অনেক স্মুথলি আমি পুল করতে পারতাম বলতে আমি এই সেন্সে বুঝাইতেছি যে বাইকটা স্পিড উঠতে বা অ্যাক্সেলারেশন রেডি পিক আপ একেবারে নাই, কচ্ছপ, লিটারেলি কচ্ছপ। আমি ইয়ামাহা ইউজার, আমার এটা বলতে দোষ নাই ভাই, বাইকটা কচ্ছপ। কিন্তু ওই বাইকটা 90 স্পিডে যে পরিমাণ স্টেবল থাকে, 90+ স্পিডে বা যেরকম ভাইব্রেশন প্রডিউস করে, এটা তার চেয়ে অনেক বেশি ভাইব্রেশন প্রডিউস করে। তো ওইটারে যতটুকু কমফোর্টেবলভাবে চালানো যায়, এইটারে ওই রকম কমফোর্টেবলভাবে চালানো যায় না। মানে আমি ক্রুজিংয়ের কথা বলতেছি। দেখা যায় হাইওয়েতে আসলে আমাদের ক্রুজিং স্পিড ইউজুয়ালি থাকে হচ্ছে 65 to 70 80 এরকম একটা রেঞ্জে। তো তখন দেখা যায় আসলে বাইকের ওইটা আর থাকে না আর কি, মানে ওই মজাটা এটাতে কেন জানি আমি পাই না। যদিও এখনও এটা নিয়ে হাইওয়েতে যাই না, আমার ইচ্ছা ছিল একবার হাইওয়েতে গিয়ে একটু ট্যুর দেওয়া, এখন বাট সময় সুযোগ এভাবে হইতেছে না, এই জন্য আসলে পারতেছিলাম না। তো দেখি, ইচ্ছা আছে আমি হয়তো 1-2 সপ্তাহের মধ্যে এক জায়গায় যাইতে পারি, লেটস সি। ইউটিউব কমিউনিটিটা আসলে মানে একটু ইদানিং দেখতেছি হেড স্পিচেই ভরে গেছে। আসলে আমার মনে হয় এরকম হেড স্পিচ বা মানে আপনার এরকম হচ্ছে গিয়ে কী বলে এটারে, এই জিনিসগুলো আসলে না ছড়ানোটাই বেটার ভাই। আপনার একটা জিনিস খারাপ লাগতেই পারে, আপনি স্কিপ করেন, কোনো সমস্যা নাই তো, আপনারা তোকে বলে নাই কেনার জন্য। আমিও আপনারা কখনো, আমার এখানে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার বাজেট ওইটা, আমি হচ্ছে গিয়ে কোন বাইকটা নিব। ভাই দিস ইজ ইয়োর মানি, আপনি কী ধরনের পারপাসে বাইক চালাবেন বা আপনি কী ধরনের ইউজার, ওইটা চিন্তা করে আপনি বাইক নেন। এখানে ভাই আসলে আমি বলবো যে ভাই এই বাইকটা ভালো, এই বাইকটা খারাপ, ভাই আসলে এটা আসলে বলাটা উচিত না। তারপরে দেখা যায় মাঝে মধ্যে আমি বলি, কিন্তু জিনিসটা অনেক সময় মনে হবে কি যে ভাই আমি একটা বায়াস বা কোম্পানি পার্সপেক্টিভে কথা বলতেছি। থিং ইজ যে ভাই আপনি যখন একটা বাইক নিতেছেন, আপনি ডেফিনেটলি একটা লং রান ইউজ করার জন্য নেবেন, বা আপনার একটা সার্টেন পারপাস আছে। কেউ হয়তো বা হাইওয়েতে যাবে, কেউ সিঙ্গেল রাইড করে, কেউ পিলিয়ন নিয়ে রাইড করে, এক একজনের ভাই ডিমান্ড এক এক রকম। তো আপনি আপনার প্রয়োজনটা বুঝা, আপনার যে বাজেট আছে ওই বাজেটের মধ্যে যে বাইকটা আপনাকে পুরোপুরি সব কিছু সেট মানে করতে পারে, যেটা কি বলে আমার যেটা হচ্ছে গিয়ে সব কিছুই মানে ফুলফিল করতে পারে, ওইভাবে একটা বাইক নেন ভাই। এইখানে আমি বলাটা আসলে আমার মনে হয় জিনিসটা খারাপ হবে। আর একটা জিনিস হচ্ছে, আমি আমার বাইকের ভাই খারাপ কিছু পেলে আমি ডেফিনেটলি বলবো। এটা এমন না যে কোম্পানির থেকে আমাকে কোনো কিছু বলা হয়েছে বলে বলতেছি, ভালো পেলে কোনো কিছু বলতেছি, এমন কিছু না। আমার বাইকে আমি প্রবলেম পাইছি, আমি তাদের সাথে শেয়ার করছি। একটু আবার হয়তো বা বাইরে হইতে পারি, একটু 60 ফিটের দিকে যাওয়া দরকার আছে, তো মোটর অটোতে যাওয়া দরকার। ওইখান থেকে কয়েকটা 3M টেপ নেওয়া লাগবে। আমি রিসেন্টলি আমার হেলমেটটা চেঞ্জ করছি। আমার যে হেলমেটটা ছিল, শোমি যে হেলমেটটা ছিল, আপনারা মোস্ট অফ দ্য ব্লগ আসলে ওই হেলমেটের ভিউ থেকে দেখেন। ওই হেলমেটটা কিছুদিন আগে সেল করে দিচ্ছে। হেলমেটটা আসলে অনেকদিন ইউজ করছি, তো রিসেন্টলি যেটা হচ্ছে গিয়ে LS2 নতুন একটা হেলমেট নিচ্ছি, ওটা রিপ্লেস করে। তো ওই হেলমেটটাতে নতুন ব্লগিং সেট আপ করতে হবে। কমিউনিকেটারের সেট আপটা করে রাখছে অলরেডি, বাট হচ্ছে এটা এখনও সেট আপ করতে পারি নাই, এই ব্লগিং সেট আপটা এখনও করি নাই। তো একটু ওইখানে গিয়ে কিছু 3M টেপ আনা লাগবে। 3M টেপ এনে দেন হচ্ছে জিনিসটা সেট আপ করতে হবে, এই আর কি। তো লেটস সি, দেখি কখন বেরোতে পারি। আর আজকে ভিডিওটা বেটার তাহলে এখানেই শেষ করি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটা দেখেন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যেটা হচ্ছে বেল আইকনটা একটু প্রেস দিয়ে রাখবেন। আর ঠিক আছে, বিদায় নিচ্ছি এখান থেকে। পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে আপনাদের সাথে, নতুন কোনো একটা লোকেশনে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।